আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা এসএসসি যারা ২০২৫ পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একদম পূর্ণাঙ্গ আয়োজনের একটি ক্লাস লঞ্চ করেছিলাম। আর সেখানে আমরা লেকচার 1 এবং লেকচার 2 তো দিয়েছি। আজকে আমরা দেখব যে লেকচার 3 তে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স। তো চলো আমরা আজকে লেকচার 3 কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর অবশ্যই তোমরা ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি দেখবে, তাহলে ইনশাআল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সের উপর তোমাদের সমস্ত বিষয় বুঝতে পারবে। তাহলে আজকের লেকচার 3 হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স রুল নাম্বার 1 হচ্ছে ইফ, যার বাংলা অর্থ হচ্ছে যদি। শর্তমূলক কমপ্লেক্স সেন্টেন্সে ইফ এর ব্যবহার হয়। অন্য কথায় ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। যেমন শর্টকাট হচ্ছে ইফ এর পরে যদি থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপরে হবে ফিউচার ইনডেফিনিট। এবং ইফ এর পরে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে সাবজেক্টের পরে আমাদের উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম এনে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। যেমন এক্সাম্পল হচ্ছে ইফ এ ম্যান শোস গুড সিডস হি উইল রিপ এ গুড হারভেস্ট ইন ফিউচার। দেখো ইফ এর পরে রয়েছে এ ম্যান শোস, মানে ইফ এর পরে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে তারপরে আমাদের ফিউচার ইনডিফিনিট মানে শ্যাল বা উইল এর পরে ভার্বের বেস ফর্ম করতে হবে। তাহলে সেই দিক থেকে আমরা হি উইল রিপ মানে উইল এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম এনে মানে ফিউচার ইনডিফিনিট এনে আমরা এই সেন্টেন্সটি কমপ্লিট করলাম যে যদি একজন মানুষ বীজ বপন করে তাহলে তিনি ভবিষ্যতে ভালো ফসল পাবেন। আরেকটা এক্সাম্পল হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হচ্ছে সর্বোত্তম গুণ। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি সৎভাবে চলো তাহলে ইউ উইল বি রিওয়ার্ডেড টুডে অর টুমরো, মানে তুমি আজ অথবা আগামীকাল পুরস্কৃত হবে। তাহলে এখানে রয়েছে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ এর পরে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা পরবর্তীতে করব হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর যদি কখনো ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি টু থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম এনে সেন্টেন্সটি কমপ্লিট করব। আর এটিকে বলা হয়, আর এই যে ইফ এর পরে যখন প্রেজেন্ট ইনডিফিনিট তারপরে ফিউচার ইনডিফিনিট এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। এবং ইফ এর পরে যদি কখনো পাস্ট ইনডিফিনিট এবং সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম থাকে তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। রুল নাম্বার 2, রুল নাম্বার 2 হচ্ছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, যার বাংলা অর্থ এটাই উপযুক্ত সময়, এখনই উত্তম সময়, যেটা ব্যবহারের দ্বিতীয় বাক্যটি পাস্ট টেন্স হয়। তবে দ্বিতীয় বাক্য সাবজেক্ট উল্লেখ না থাকলে ইনফিনিটিভ হয়। যেমন হচ্ছে এরকম যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা করব ভার্বের ভি টু। আর ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম এর পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা করব টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ইট ইজ টাইম, দেখো এখানে কোনো সাবজেক্ট না থাকায় আমরা এখানে করব হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ করব। তাহলে আমরা করলাম এটাই উপযুক্ত সময় টু স্টার্ট দ্য ওয়ার্ক মানে কাজটি শুরু করার। আর ইট ইজ হাই টাইম, দেখো ইট ইজ হাই টাইম এরপরে রয়েছে সাবজেক্ট রয়েছে উই, তাহলে আমরা কি ধারা পূরণ করব ভার্বের ভি টু। তাহলে ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই ওয়েন্ট হোম, গো থেকে ওয়েন্ট করা হয়েছে মানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের সাবজেক্টের পরে ভার্বের ভি টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। সেদিক থেকে আমরা এখানে করলাম হচ্ছে গো থেকে ওয়েন্ট। রুল নাম্বার 3 হচ্ছে আই উইশ, যার বাংলা অর্থ আমার ইচ্ছা বা আমি যদি। এই ফ্রেজ ব্যবহারে পরবর্তী বাক্যের অর্থ কল্পনামূলক হয়ে থাকে। যেমন আই উইশ এর পরে সাবজেক্টের পরে ভার্বের ভি টু হবে, অথবা আই উইশ এর পরে সাবজেক্টের পরে ওয়্যার হয়। এক্ষেত্রে সাবজেক্ট যেই হোক সর্বদাই বি ভার্ব ওয়্যার বসে। মানে আই উইশ এর পরে সাবজেক্টের পরে হচ্ছে ভার্বের ভি টু হবে। আর যদি বি ভার্ব বসতে চায় তাহলে অবশ্যই সবসময় ওয়্যার হবে।
সাবজেক্ট এখানে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সাবজেক্ট মানে ভার্বটা সবসময় ওয়্যার হবে। যদি কখনো ওয়াজ বা ওয়্যার বসতে মানে বি ভার্ব বসে। এক্সাম্পল হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আই উইশ, আমি যদি আই কুড স্পিক ইন ইংলিশ লাইক এ ব্রিটিশ, মানে ব্রিটিশদের মতো ইংরেজি বলতে পারতাম। তাহলে আই উইশ এর পরে আমরা কি করব? সাবজেক্টের পরে ভার্বের ভি টু। তাহলে যে আই মানে সাবজেক্ট আর এখানে কিন্তু ক্যান থেকে কুড, ক্যান থেকে কুড মানে পাস্ট ফর্ম। তাহলে এই কুড এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা মানে পাস্ট ইনডিফিনিট টেন্স এনে সেন্টেন্সটি কমপ্লিট করলাম। এবং আরেকটা হচ্ছে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশব আনন্দ ও সুখে পরিপূর্ণ ছিল। আই উইশ, আমি যদি আই ওয়ার এ চাইল্ড এগেন, মানে আমি আবারও যদি শিশু হতে পারতাম। তাহলে আই উইশ দ্বারা হচ্ছে কল্পনামূলক অর্থ দেবে এবং যার পরে সাবজেক্টের পরে ভার্বের ভি টু বসবে। আর যদি বি ভার্ব বসতে চায় তাহলে আমরা বসাবো সবসময় ওয়্যার। যেমন এখানে সাবজেক্ট সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমরা কি বসেছি? ওয়্যার। তার কারণ এটা তো আমাদের ডিমান্ড যে আই উইশ এর পরে সবসময় বি ভার্ব হিসাবে ওয়্যার বসবে। রুল নাম্বার 4 হচ্ছে হু, হুইচ, দ্যাট। হু, হুইচ, দ্যাট এগুলো রিলেটিভ প্রোনাউন যা দুটি ক্লজ বা বাক্যের মাঝে বসে। তো এই প্রতিটা রিলেটিভ প্রোনাউনের দেখো শর্টকাট হচ্ছে যেমন হু, হু এর শর্টকাট হচ্ছে হু এর আগে, হু এর আগে যদি নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক হয়, হু এর আগে যদি নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক হয় তাহলে ভার্বের পূর্বে নাউন বা প্রোনাউন অনুযায়ী আমরা ভার্বের পূর্বে নাউন বা প্রোনাউন অনুযায়ী আমরা পরেরটা কমপ্লিট করব। মানে হু এর আগে, হু এর আগে যেই নাউন বা প্রোনাউন থাকবে সেটা অনুযায়ী এই ব্যক্তিবাচক অনুযায়ী আমরা পরবর্তীতে ভার্ব নিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করব। তাহলে যে হু এর পরে বসবে হচ্ছে ভার্ব, হু এর পরে হচ্ছে ভার্বের স্থান কিন্তু এই ভার্বটা বসাবো আমরা এই নাউন বা প্রোনাউন অনুযায়ী। আর হুইচ বা দ্যাট এটা হচ্ছে নাউন বা প্রোনাউন যদি বিষয় বা বস্তুবাচক হবে। হুইচ বা দ্যাট এর আগে নাউন বা প্রোনাউনটা বিষয় বা বস্তুবাচক হবে। এরপরে যে আমরা ভার্বটা নিব সেটা অবশ্যই এই নাউন প্রোনাউন অনুযায়ী নিব। এবং হু বা হুইচ এর আগে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে ভার্ব বসাবো। হু বা হুইচ এর আগে মানে এই রিলেটিভ প্রোনাউন গুলার আগে যে সাবজেক্ট রয়েছে মানে নাউন বা প্রোনাউন রয়েছে এই নাউন প্রোনাউন অনুযায়ী আমরা পরবর্তীতে ভার্ব নেব। আমি আবারও কথাটি রিপিট করছি, যে রিলেটিভ প্রোনাউন রয়েছে এই রিলেটিভ প্রোনাউন গুলোর আগে যে নাউন প্রোনাউন রয়েছে সেইগুলা অনুযায়ী আমরা পরবর্তী ভার্বটা নিব এবং ওই সেন্টেন্সটি কমপ্লিট করব। যেমন ডেথ ইন ইনএভিটেবল, মৃত্যু অনিবার্য। দেয়ার ইন নোবডি হু, দেয়ার ইজ নোবডি হু মানে এমন কেউ নেই যে মৃত্যুকে ক্যান অ্যাভয়েড ডেথ, মৃত্যুকে মানে পরিহার করতে পারে। তাহলে দেয়ার ইজ নোবডি হু ক্যান অ্যাভয়েড ডেথ। আরেকটা হচ্ছে দ্য ওম্যান হু ওয়াজ ওয়ান্ডেড ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেকেন টু হসপিটাল, যে মহিলাটি দুর্ঘটনায় আহত হয়েছিল তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেখো হু এর আগে, হু এর আগে রয়েছে ওয়ামেন মানে সিঙ্গুলার, তাহলে তারপরেও নেওয়া হয়েছে সিঙ্গুলার ভার্ব এবং তারপর হচ্ছে এটা হচ্ছে ভার্বের ভি টু মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। তো সে তো আসলে মহিলাটি তো আর নিজে নিজে অ্যাক্সিডেন্ট করতে পারে না, সে অবশ্যই কারো ধারে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সেটি মানে প্যাসিভ ভয়েস। এই ক্ষেত্রে কিন্তু বি ভার্বের পরে ভার্বের ভি টু হয়েছে বা ভি থ্রি। রুল নাম্বার 5 হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যার বাংলা অর্থ হচ্ছে যাতে। এই কনজাংশনটি সর্বদাই প্রথম বাক্য বা প্রিন্সিপাল ক্লজের পরে বসে। যেমন এই যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর আগে প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এর পরে সো দ্যাট, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এর পরে আমরা সাবজেক্ট ক্যান কুড, সাবজেক্টের পরে ক্যান কুড প্লাস ভার্বের বেস ফর্ম এনে সেন্টেন্সটি কমপ্লিট করব। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস হচ্ছে ক্যান কুড
এরপরে ভার্বের বেস ফর্ম এনে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। এই ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, মানে এই প্রিন্সিপাল ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা পরবর্তীতে নিব ক্যান। আর যদি এই প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স হয় তাহলে আমরা নিব হচ্ছে কুড। মানে এই প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা নিব কুড, আর প্রেজেন্ট টেন্স হলে নিব ক্যান। যেমন I got up late today, মানে আমি আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। Let's take a taxi, চলো একটি ট্যাক্সি নেই যাতে we can reach there on time, আমরা সময় মতো সেখানে পৌঁছাতে পারি। দেখো so that এর আগে রয়েছে হচ্ছে সো দ্যাট এর আগে যেহেতু এটা রয়েছে হচ্ছে মানে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা নেব হচ্ছে ক্যান। লেটস দ্বারা একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে বোঝায় আর যেটি সবসময় হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। তাহলে সো দ্যাট এর আগে রয়েছে প্রেজেন্ট, আমরা এখানে নেব ক্যান। আর অবশ্যই আমাদেরকে আগের সেন্টেন্সটি পড়ে পরের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আরেকটা এক্সাম্পল হচ্ছে ইট ইজ ভেরি কোল্ড, আচ্ছা আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস, মানে সো দ্যাট আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং এ কোল্ড কমফোর্টেবল, মানে আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস, মানে আমি এই পোশাকগুলো গরমের উপরে রাখি যাতে আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং এ কোল্ড কমফোর্টেবল, মানে আমি ঠান্ডাকে পরিহার করতে পারি। দেখো এখানে হ্যাভ টু পুট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা এখানে নেব হচ্ছে ক্যান। আর যদি কখনো এই প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা নেব হচ্ছে কুড। রুল নাম্বার 6 হচ্ছে সো ডট ডট দ্যাট, যার বাংলা অর্থ হচ্ছে এ তো যে। সো ডট ডট দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে এ তো যে। এটি কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত একটি কনজাংশন। এই যে সো দ্যাট এটা হচ্ছে এর মাঝে কিছু একটা থাকবে, মানে এর মাঝে কিছু একটা থাকবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সো দ্যাট এর মাঝে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকতে পারে এবং পরবর্তীতে আমরা আনবো হচ্ছে সাবজেক্ট ক্যানট বা কুড নট, এরপরে ভার্বের বেস ফর্ম এনে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। যেমন দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, এই পর্যন্ত তোমাদের থাকবে যে লোকটি এত দুর্বল যে হি কুড নট মুভ, সে নড়াচড়া করতে পারে না। দেখো এই সো দ্যাট এর আগে যেহেতু পাস্ট টেন্স তাহলে আমরা পরবর্তীতে কুড এনেছি। আর সো ডট ডট দ্যাট থাকলে আমরা অবশ্যই সাবজেক্টের পরে ক্যানট বা কুড নট আনবো। এই যে ক্যানট বা কুড নট আনবো, এটা কিন্তু আসলে সো দ্যাট এর একটি ডিমান্ড। হি ইজ সো শর্ট দ্যাট হি লুকস লাইক এ ড্রপ, সে তুই অল্প যে বা ছোট যে সে একজন বামুনের মতো তাকায়। তাহলে দেখো সো ডট ডট দ্যাট এরপরে আমরা কি আনবো, মানে সো ডট ডট দ্যাট এখানে তুমি আনতে পারো হি ক্যান লুকস লাইক এ ড্রপ, হি ক্যান লুকস লাইক এ ড্রপ। তাহলে এখানে যেহেতু সেন্টেন্সটির মানে সেন্টেন্সটির যে অর্থ সেদিক থেকে আমাদের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। রুল নাম্বার 7 হচ্ছে টু ডট ডট টু এর বাংলা অর্থ এ তো যে না। এই ফ্রেজটি ব্যবহারে বাক্যটি এরকম হবে যে সাবজেক্ট এরপরে ভার্ব, তারপর হচ্ছে টু এর মাঝে কিছু একটা থাকবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এরপরে টু। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই টু ডট ডট টু এ যুক্ত বাক্যকে আমরা পরবর্তীতে টু এর পরে ভার্বের বেস ফর্ম এনে সেন্টেন্সটি কমপ্লিট করব। যেমন ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ ইট, মানে টু এর পরে ভার্বের বেস ফর্ম যে কবিতাটি এটুই কঠিন যে মনে রাখা যায় না। ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ ইট, মানে এই কবিতাটি এতই কঠিন যে মনে রাখা যায় না। তাহলে আমরা এই যে টু ডট ডট টু এরপরে কি আনবো ভার্বের বেস ফর্ম এনে সেন্টেন্সটি কমপ্লিট করব। আবার আই ওয়াজ টু ইয়ং টু, তাহলে টু এর পরে আমরা কি করব ভার্বের বেস ফর্ম যে আই ওয়াজ টু ইয়ং টু সে নো টু এ ইয়ং গার্ল, আমি এত ছোট ছিলাম যে একটি যুবতী মেয়েকে না বলতে পারতাম না। আচ্ছা রুল নাম্বার 8 অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এটার বাংলা অর্থ হচ্ছে যেন, যা সর্বদাই কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হিসাবে মাঝে বসে। তো আমাদের এইটি মনে রাখতে হবে যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট পরে হবে পাস্ট ইনডিফিনিট, এবং অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট পরে হবে পাস্ট পারফেক্ট।
আর অ্যাজ ইফ এর পরে বি ভার্ব হিসাবে সর্বদাই ওয়্যার বসে। যেমন হি বিহেভড মানে সে এমনভাবে আচরণ করেছিল যেন, হি হ্যাড নোন ইট বিফোর যেন সেটা সম্পর্কে জানতো। তাহলে হি বিহেভড, এখানে দেখো হি বিহেভড হচ্ছে একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ টু এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা পরবর্তীতে আনবো হচ্ছে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্বের ভি3। এই কারণে কিন্তু আমরা আনলাম হচ্ছে হি হ্যাড নোন ইট বিফোর। আর একটা হচ্ছে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার অ্যান এক্সপার্ট ফিজিশিয়ান। যেমন হি বিহেভস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যাজ ইফ এর আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তীতে আমরা করব পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজ ইফ এর পরে সবসময় বি ভার্ব হিসাবে সর্বদাই হচ্ছে ওয়্যার বসে। এই কারণে কিন্তু আমরা আনলাম হি ওয়্যার অ্যান এক্সপার্ট ফিজিশিয়ান। রুল নাম্বার 9 হচ্ছে সিন্স এর বাংলা অর্থ হচ্ছে যেহেতু বা যখন। সিন্স একই নিয়ম অ্যাজ ইফ এবং যে অ্যাজ ইফ এর নিয়মের মতো যে সিন্স এর আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তীতে হবে পাস্ট ইনডিফিনিট। আর সিন্স এর আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, পরবর্তীতে হবে পাস্ট পারফেক্ট। যেমন আই ক্যানট রিকল হিজ নেম। দেখো ইট ইজ লং সিন্স, ইট ইজ লং, ইট ইজ লং হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে সিন্স এর আগে যেহেতু প্রেজেন্ট আছে তাহলে আমরা করব পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে আমরা করলাম আই মেট হিম লাস্ট, মেট থেকে মেট করলাম যে আমি তার নামটি মনে রাখতে পারি না, এটা লম্বা ছিল, যখন আমি সর্বশেষ দেখা করেছিলাম। ইট ইজ এ লং টাইম অনেকদিন হয়ে গেল সিন্স যখন উই মেট হিম আমরা দেখা করেছিলাম। ইট ইজ এ লং টাইম এটা হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং তাহলে সিন্স এর পরে হবে পাস্ট ইনডিফিনিট। এই কারণে কিন্তু আমরা উই মেট হিম করলাম। রুল নাম্বার 10 হচ্ছে নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড তৎক্ষণাৎ বা তাৎক্ষণিক কোনো একটি কাজ ঘটার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন শর্টকাট হচ্ছে নো সুনার হ্যাড এর পরে হবে সাবজেক্ট প্লাস ভার্ব ভি3, তারপরে দেন, তারপর হবে পাস্ট ইনডিফিনিট। হার্ডলি হ্যাড একই নিয়ম সাবজেক্ট প্লাস ভার্বের ভি3, তারপরে হবে হোয়েন, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। মানে নো সুনার হ্যাড এর পরে হবে দেন আর হার্ডলি হ্যাড এর পরে হবে হোয়েন। এটাই হচ্ছে পার্থক্য। যেমন নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিফট। আবার এভাবে দিতে পারো যে হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট হোয়েন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। মানে আমরা তৎক্ষণাৎ খেতে শুরু করেছিলাম যখন বিদ্যুৎ চলে গিয়েছিল। মানে নো সুনার হ্যাড এর সাথে বসবে হচ্ছে দেন আর হার্ডলি হ্যাড এর সাথে বসবে হচ্ছে হোয়েন। এটাই হচ্ছে পার্থক্য। রুল নাম্বার 11 হচ্ছে দো অলদো। দো অলদো মানে দো অলদো প্রথম বাক্য তারপর দ্বিতীয় বাক্য। দো অলদো মানে হচ্ছে যদিও। আসলে কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে সবকিছু তোমার উপর। মানে তুমি আসলে সেটিকে যেভাবে নিজের মতো করে কমপ্লিট করতে পারো ততই ভালো। আর কিছু বেসিক যে গ্রামার গুলো সেটি জানা রাখলেই হবে। যেমন দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, শি হ্যাজ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে তার কিছু বিশ্ব ঐতিহ্য রয়ে গেছে। আরেকটা হচ্ছে I worked hard although I was sick মানে আমি কঠোর কাজ করেছিলাম যদিও আমি অসুস্থ ছিলাম। রোল নাম্বার 12 হচ্ছে would you mind এই ফ্রেজটি ব্যবহার ভদ্রতা প্রকাশ পায়। দয়া করে কিছু মনে করবেন কি এমন অর্থ প্রকাশে এই ফ্রেজটি ব্যবহার হয়। এক্ষেত্রে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে আবার অনেক ক্ষেত্রে বসেও না। আর would you mind এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে এবং লাস্ট হচ্ছে আ interrogative sign। যেমন would you mind giving me your phone so that I can talk to my mother? আমি আমার মোবাইল ফোনটি হারিয়েছি। মানে কিছু মনে না করলে আপনার ফোনটি আমাকে দিবেন যাতে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি। তাহলে would you mind এর ডিমান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। যেমন এই যে would you mind এরপরে ভার্বের সাথে আইএনজি এবং এ যে শেষে যখন একটি সেন্টেন্স থাকবে তখন কিন্তু প্রশ্নবোধক। আর যখন এই যে আরো কিছু থাকবে তখন কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে না।
শুধু যদি এইটুকু থাকতো তাহলে কিন্তু শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিতাম। যেহেতু আ এইটুকু এটুকুর পরেও আরো একটি সেন্টেন্স রয়েছে, তাহলে আমরা এই চিহ্নটা আর দেব না। তবে would you mind এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। রুল নাম্বার 13 till until। till এর বাংলা অর্থ যতক্ষণ পর্যন্ত। অন্যদিকে until এর বাংলা অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। এজন্য until এর পরবর্তী বাক্যতে নেগেটিভ শব্দ no, not, never বসে না। তাহলে till এর আগে থাকবে প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য, আর দুই পাশে সমজাতীয় টেন্স হবে। মানে এক পাশের টেন্স দেখে পরবর্তী টেন্সটা কমপ্লিট করতে হবে। আনটিল এর আগে থাকবে প্রথম বাক্য, পরে থাকবে দ্বিতীয় বাক্য, দুই পাশে সমজাতীয় টেন্স। মানে এক পাশের বাক্য দেখে অপর পাশের বাক্যগুলো আমাদের কমপ্লিট করতে হবে। যেমন রিনা ওয়েটেড আনটিল দ্য লেটার ওয়াজ টাইপড। মানে রিনা অপেক্ষা করেছিল যতক্ষণ না পর্যন্ত লেটারটি টাইপ করা হয়েছিল। তাহলে আনটিল এর আগে রয়েছে পাস্ট ইনডিফিনিট, পরে আমরা করেছি পাস্ট ইনডিফিনিট টেন্স। হোয়াইল, রুল নাম্বার 14 হচ্ছে হোয়াইল, যার বাংলা অর্থ যখন। হোয়াইল এর দুটি রুল হচ্ছে হোয়াইল এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং তারপরে পাস্ট ইনডিফিনিট হয়। আর যদি কখনো হোয়াইল মাঝখানে বসে তাহলে আগে হবে পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট কন্টিনিউয়াস, মানে ওলটপালট হবে। যেমন হি কেম টু মাই রুম হোয়াইল আই ওয়াজ স্লিপিং। সে আমার রুমে এসেছিল যখন আমি ঘুমাচ্ছিলাম। হি কেম টু মাই রুম, দেখো এখানে রয়েছে পাস্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে হোয়াইল, তারপর আমরা করব পাস্ট কন্টিনিউয়াস মানে আই ওয়াজ স্লিপিং। রুল নাম্বার 15 হোয়েন বা হোয়ার এই দুটি কনজাংশন সময় এবং স্থান নির্দেশক। হোয়েন হচ্ছে সময় আর হোয়ার হচ্ছে স্থান। তাহলে হোয়েন যুক্ত বাক্য সময়মূলক মানে থাকবে। যেমন আমরা হোয়েন আই ওয়াজ আ চাইল্ড, যখন আমি একজন শিশু ছিলাম। আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। আবার সো আই নেভার গো টু শপস, আমি কখনো শপে যাইনি যেখানে থিংস আর কস্টলি, জিনিসগুলোর দাম হচ্ছে ব্যয়বহুল। জাস্ট তোমাকে হোয়েন এবং হোয়ার যুক্ত বাক্যকে আগের বাক্যটি দেখে পরের বাক্যটি কমপ্লিট করতে হবে। রুল নাম্বার 16 মডাল ভার্বস, যেমন হ্যাড, বেটার এবং ইউজড টু। এই মডাল ভার্বগুলোর বাংলা বুঝে বাক্যে ব্যবহার করতে হবে। হ্যাড, বেটার যার বাংলা অর্থ উচিত এবং ইউজড টু যার বাংলা অর্থ অভ্যস্তই। মডাল ভার্ব দ্বারা অতীতের অভ্যাস প্রকাশ পায়। মানে যে হ্যাড, বেটার, ইউজড টু এবং বি ভার্ব, তাহলে হ্যাড বেটার এর পরে বসে হচ্ছে ভার্বের বেস ফর্ম, কিন্তু ইউজড টু এর পরে বসে ভার্বের বেস ফর্ম। কিন্তু কখনো যদি ইউজড টুর আগে বি ভার্ব বসে, মানে am is আর অজয় যদি থাকে ইউজড টুর আগে, তাহলে পরে হবে ভার্বের সাথে আইএনজি। মানে ইউজড টুর আগে যদি কোনো কিছু না থাকে তাহলে হবে ভার্বের বেস ফর্ম। আর ইউজড টুর আগে যদি কখনো বি ভার্ব থাকে তাহলে পরে হবে ভার্বের সাথে আইএনজি। যেমন I am used to talking exercise in the morning, মানে আমি প্রত্যেকদিন সকালে ব্যায়াম করি। যেমন এই যে দেখো used to এর আগে রয়েছে বি ভার্ব, am রয়েছে, তাহলে পরবর্তীতে অবশ্যই আমাকে কি করতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আরেকটা হচ্ছে I am very hungry today, আমি আজকে খুবই ক্ষুধার্ত। I had better eat some fruits, আমাকে কিছু ফলমূল খেতে হবে। তাহলে যে had better এর পরে কি হবে, had better যেহেতু একটি মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হবে, যে ইট হচ্ছে একটি ভার্বের বেস ফর্ম। রুল নাম্বার 17 বিকজ অথবা বিকজ অফ কারণমূলক কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ দিয়ে বাক্য গঠিত হয়, অন্যদিকে সিম্পল সেন্টেন্সে কারণমূলক বাক্যতে বিকজ অফ বসে। যেমন মানে বিকজ এর আগে যে টেন্স থাকবে পরেও সেই টেন্স। আর বিকজ অফ থাকলে তারপরে বসবে নাউন ফ্রেজ, তারপরে বসবে সেন্টেন্স। যেমন উই ওয়ার আনএবল টু গো বাই ট্রেন বিকজ অফ, তাহলে বিকজ অফ এর পরে বসবে হচ্ছে একটি নাউন ফ্রেজ, মানে রিচিং দ্য স্টেশন লেট, আমরা স্টেশনে দেরিতে পৌঁছানোর কারণে ট্রেন যেতে অসক্ষমে হয়েছিলাম। আরেকটা হচ্ছে হি হ্যাজ বিকাম পুর বিকজ অফ হিজ আইডলনেস, মানে সে তার অলসতার কারণে গরিব হয়েছে। আর বিকজ মানে হচ্ছে কারণ, বিকজ মানে কারণ, আর বিকজ অফ মানে হচ্ছে কারণে। বিকজ এর পরে বসবে সেন্টেন্স, আর বিকজ অফ এর পরে বসবে হচ্ছে একটি নাউন ফ্রেজ।
রুল নাম্বার 18 হচ্ছে দেয়ার গোজ এ প্রভাব অথবা এ প্রভাব গোজ এই ফ্রেজটি ব্যবহার করতে হয় যখন কোনো নির্দিষ্ট প্রভাব বা প্রবাদ আসে। যেমন যখন থাকবে কোনো আ সেন্টেন্সে যদি থাকে বা কোনো টপিকে যদি থাকে দেয়ার গোজ এ প্রভাব। এটা মূলত একটি প্রভাব লিখতে বলে। তোমাকে একটি প্রভাব বাক্য লিখতে বলবে। যেমন যে there goes a proverb that এটা যদি থাকে অথবা a proverb goes that যদি এটা থাকে তাহলে মনে করবে সেখানে একটি প্রবাদ বাক্য লিখতে বলছে। যেমন সবচাইতে ৫ টি প্রবাদ বাক্য গুরুত্বপূর্ণ হচ্ছে time and tide waits for none সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এবং আরেকটা হচ্ছে health is wealth স্বাস্থ্যই সম্পদ, polite behavior নম্রতায় ভালো আচরণ, a man is known by the company he keeps সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়, honest is the best policy সততাই সর্বোত্তম গুণ। তাহলে এখানে দেখো there goes a proverb মানে এমন একটি প্রবাদ আছে যে we must take proper use of time মানে আমাদের সময়ের সঠিক ব্যবহার করা উচিত। তাহলে যেহেতু এখানে একটি প্রবাদের কথা বলছে এবং সময়ের কথা বলছে তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে time and tide waits for none। আবার আরেকটা হচ্ছে there goes a proverb এমন একটি প্রবাদ আছে যে you have to make friendship with a gentleman মানে একজন ভদ্রলোকের সাথে তোমাকে বন্ধুত্ব করতে হবে। তাহলে বন্ধুত্ব সুলভের জন্য আ প্রবাদ বাক্য হচ্ছে ক এই যে এইটি যে man is known by the company he keeps মানে সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়। রুল নাম্বার 19 lest যার বাংলা অর্থ যাতে না। যেহেতু lest বাংলা অর্থ যাতে না এজন্য lest এর পরবর্তী বাক্যটিতে নেগেটিভ ওয়ার্ড নো, নট, নেভার বসে না। আর lest এর পরে অবশ্যই তোমাকে একটি সাবজেক্ট তারপর should, might প্লাস ভার্ব এর বেস ফর্ম এনে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। যেমন walk fast দ্রুত হাঁটো নয়তো we should miss a part of the lesson আমরা ওই লেসনের কোনো অংশ মিস করব। তাহলে walk fast তারপরে lest এর পরে আমরা আনবো সাবজেক্ট we should বা might এর যেকোনো একটি আর বেশিরভাগ বস হচ্ছে should তারপরে ভার্বের বেস ফর্ম miss তারপরে এক্সটেনশন এর সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। work carefully lest you should fail to do it successfully যত্ন সহকারে কাজ করো যাতে তুমি পরীক্ষায় ব্যর্থ না হয়ে সফল হও। এবং রুল নাম্বার 20 হচ্ছে শেষ। যেমন with a view to এর অর্থ জন্য বা উদ্দেশ্য এই ফ্রেজটি ব্যবহারে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়। যেমন with a view to যেই বাক্যে বসুক না কেন এরপর অবশ্যই তোমাকে যে ভার্বটি থাকবে ওই ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন রুবিনা স্টাডিড মানে রুবিনা অনেক a lot অনেক পড়াশোনা করে with a view to acquiring a good grade মানে একটি ভালো গ্রেড অর্জন করার জন্য। রয়েছে with a view to এরপরে তোমাকে ফাঁকা দেবে আমরা জানি with a view to এরপরে যেকোনো ভার্ব আসবে সেই ভার্বের সাথে acquire থেকে acquiring আইএনজি করতে হবে good great। তো এ ছিল আমাদের এইচএসসি ২০২৫ দের জন্য একদম কমপ্লিটিং সেন্টেন্স তোমরা যারা এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কে কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটি আমরা শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।